ওই শুনছো, নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের প্রেমের পাতায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। এত দেরি করে স্কুলে গেলে কিন্তু প্রতিদিন আমার বকা খেতে হবে। এমনিতেই দেরি করে স্কুলে গেলে পানিশমেন্ট আছে, তার উপর আবার হেড স্যারের যা বকুনি। মা, তোমার হলো? হ্যাঁ রে মা, হয়ে গেছে। 1 মিনিট দাঁড়া, তোর টিফিনটা রেডি করে দেই। ঠিক আছে মা। এই নে মা তোর টিফিন, ঠিক মতো খেয়ে নিস। প্রতিদিনের মতো আবার বাসায় ফেরত আনিস না। ঠিক আছে মা, আমি তাহলে আসি। আমি মায়া, এবার ক্লাস 9-এ। আমি আর আমার মা ছাড়া এই দুনিয়াতে আমাদের আর কেউ নেই। বাবা স্কুল টিচার ছিলেন, তখন আমি ক্লাস 5-এ পড়ি। হঠাৎ করেই বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। আমাদের পুরো পরিবার অচল হয়ে গিয়েছিল। মা, আমি খুব অসহায় হয়ে পড়েছিলাম। তখন আমি অনেকটাই ছোট ছিলাম, খুব কম বুঝতাম। যেটুকু বুঝতাম তাতে এইটুকু মনে আছে, আমার মা আমাকে নিয়ে মামা বাড়ি গিয়েছিল, কিন্তু মামারা মাকে বাড়ি থেকে বের করে দেয়। আমরা খুব একটা ধনী না, মধ্যবিত্ত পরিবারের। আমার বাবার কোনো ভাই না থাকায় আমার কোনো চাচাও নেই। মা অনেক কষ্ট করে আমাকে এত বড় করেছে। এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কেউ নেই। কি রে মায়া, আমাকে একা রেখে চলে যাচ্ছিস? আরে না, আমি তোর জন্যই দাঁড়িয়ে আছি। নীলা, ও হলো আমার একমাত্র বান্ধবী, যার সাথে আমি প্রতিদিন স্কুলে যাই আর বাসায় আসি। আচ্ছা মায়া, প্রতিদিন তোর বোরখা আর হিজাব পরে এভাবে থাকতে গরম লাগে না? তুই কিভাবে স্কুলে যাস? আমি হলে 1 মিনিটও থাকতে পারতাম না। না, লাগে না, আমার অভ্যাস হয়ে গেছে। নীলাকে কতবার বলেছি পর্দা কর, একটু বোরখা পর, কিন্তু আমার কথাও শোনে না। আমি আর নীলা দুজনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমাদের স্কুলটা খুব একটা দূরে না, এই মাইলখানেকের পথ হবে। আমরা যে গ্রামে থাকি ওখানকার রাস্তাঘাটও খুব একটা উন্নত না। হঠাৎ করেই আমার আর নীলার পাশ দিয়ে একটা গাড়ি যাওয়ার সময় কাদা ছিটকে আমাদের গায়ে পড়ে। এই যে, গাড়ি দেখে চালাতে পারেন না? নিজেকে কি মনে করেন? দেখেন তো, আমাদের স্কুলে যাওয়ার সময় ড্রেস নষ্ট করে দিলেন। এখন স্কুলে কিভাবে যাব? কি ভাবেনটা কি নিজেকে? যত সব, এত বড় বড় লোক আমাদের গরিবের গ্রামে কি করতে আসে? এভাবে আমি চিল্লানোর পর লোকটা গাড়ি থামালো। ওই পিচ্ছি মেয়ে, এভাবে চিল্লাও কেন? সবসময় কি এভাবে চিল্লাও? পিচ্ছি পিচ্ছিদের মতো থাকবা। কি বললেন আপনি? আপনি আমাকে পিচ্ছি বললেন? খবরদার, আমাকে পিচ্ছি বলবেন না। আপনি জানেন আমি এবার ক্লাস 9-এ পড়ি। আপনাকে যদি আমি আর একবার পিচ্ছি বলতে দেখেছি, এই রাস্তার কাদা তুলেই আপনার মুখে মারবো। তখন দেখবেন কেমন লাগে। কাউকে মুখ দেখাতে পারবেন না। পিচ্ছিদের তো পিচ্ছিই বলবো, না কি বলবো? এটুকু মেয়ে কত তেজ। নাম কি তোমার, আর থাকো কোথায় তুমি? আপনাকে কেন বলবো? আর আমি আবারও বলছি, আমাকে খবরদার পিচ্ছি বলবেন না। আপনি না হয় বুড়ো, তাই বলে আপনি আমাকে পিচ্ছি বলবেন? আমি কি একবার আপনাকে বুড়ো বলে ডেকেছি? যত সব। এক্সকিউজ মি, তুমি কি আমাকে কোনোভাবে বুড়ো বললা? দেখো, তোমার চিল্লে অনেকক্ষণ ধরেই শুনতেছি। এবার কিন্তু তোমাকে কোলে উঠিয়ে পাশের পুকুরে ফেলে দিয়ে আসবো। কি, আপনার এত বড় সাহস? আজকে তো আমি আপনাকে ছাড়বই না। মায়া, চল, ঝামেলা করিস না। আর তাছাড়া ওনাকে আমরা চিনি না, আর উনি আমাদের থেকে বয়সে বড়। চল, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। উনি বয়সে বড় দেখেই ওনাকে ছেড়ে দিলাম। ওই পিচ্ছি মেয়ে, নাম কি তোমার? আপনি আমাকে আবারও পিচ্ছি বলছেন? তো পিচ্ছিকে পিচ্ছি বলবো না তো কি বলবো? নাম বলো, তোমার নাম ধরে ডাকবো। ওর নাম মায়া। এই যে পিচ্ছি, রেগে তো টমেটোর মতো লাল হয়ে গেছো। আমার নাম আবির, আবির চৌধুরী। আজব, আপনার নাম কি আমি জিজ্ঞেস করেছি? আপনি আপনার নাম কেন আমাকে বলছেন?
না এমনি, তুমি তো নাম জিজ্ঞেস করো নাই, তাও এমনি বললাম। তো এখানকার কোন স্কুলে পড়ো তুমি? কেন সব কথা কি আপনাকে বলতে হবে? এমনিতেই আপনি আমার বোরখা নষ্ট করে দিয়েছেন কাদা দিয়ে। ঠিক আছে বাবা, সরি। চল তো নীলা, এই পাগলের সাথে কথা বলে সময় নষ্ট করলে চলবে না। এই মেয়ে, তুমি কি জানো আমি তোমার কত বড়? তুমি আমাকে পাগল বলতিছো? উফ, চল তো নীলা, আর এখানে এক মুহূর্ত না, আর জীবনেও যেন ওনার সাথে আমার কখনো দেখা না হয়। হ্যাঁ চল। কিন্তু মায়া, ছেলেটা কিন্তু দেখতে অনেক সুন্দর, কি হ্যান্ডসাম। আর মুখের দাড়িগুলো দেখ, উফ, আমার তো দেখেই ভালো লেগে গেছে। উল্টো পাল্টা বলছিস কেন তুই এসব? আর এই বয়সে এসব ভাবার সময়? ছি নীলা, ওনাকে দেখে তো ছেলে মনে হয় না, ওনাকে দেখে তো বুড়ো মনে হয়। ছেলে না বলে বুড়ো বল। হ্যাঁ অবশ্য সুন্দর, কিন্তু বুড়ো। তোর ওকে দেখে বুড়ো মনে হয়? হ্যাঁ, আমাদের থেকে একটু বয়সে বড়, তাই বলে বুড়ো? তাহলে আমি ওনাকে কি বলবো? নায়ক? মেয়েটা দেখতে কত সুন্দর, কি মিষ্টি করে ঝরগা করে, যদিও ছোট তবে অনেক ঝাল। তুমি কোন স্কুলে পড়ো মামুনি? আমি তো খোঁজ নিবই। যাই হোক, আমার তো দেরি হয়ে যাচ্ছে, আজকে তো ফার্স্ট ডে, আজকে লেট করলে মান সম্মান আর কিছুই থাকবে না। মায়া দেখ দেখ, আমরা রাস্তায় যে ছেলেটার সাথে দেখা করেছিলাম, উনি সে না? কিন্তু উনি এখানে কি করছে? আমি ওনাকে কত কথাই না বলেছি, উনি আবার হেড স্যারের কাছে বিচার দিয়ে দিবে না তো? মায়া, আমার কিন্তু অনেক ভয় লাগছে। আরে তুই ভয় পাচ্ছিস কেন? তুই কি আর ওকে ইচ্ছা করে কিছু বলেছিস, আর আমি ওকে ইচ্ছা করে বলেছি? তাছাড়া ওনার দোষ ছিল, উনি অন্যায় করেছে, তাই তো আমরা ওনাকে এভাবে বলেছি। আর ওনার আরও একটা অন্যায় হচ্ছে আমাদেরকে ফলো করে আমাদের স্কুলে আসা। দাঁড়া না দাঁড়া, একটাবার সামনে থেকে কথা হোক, পরে ওনাকে বুঝিয়ে দিব যে মায়া কি জিনিস। চল, এখন ক্লাস টাইম, তাড়াতাড়ি চল, ম্যাম চলে আসবে। সবাই মনোযোগ দিয়ে শোনো, আজকে তোমাদের সাথে একজন নতুন টিচারের পরিচয় করিয়ে দিব। উনি আজকে আমাদের এখানে নতুন জয়েন করেছে, আর এখন থেকে উনি তোমাদের অঙ্কের ক্লাস আর বিজ্ঞানের ক্লাস নেবে। উনি কিছুক্ষণের মধ্যেই ক্লাসে প্রবেশ করবে, সবাই ওনাকে সম্মান জানাবা। ম্যাম, নতুন টিচার চলে এসেছে? ওনার না সামনে মাসে আসার কথা ছিল, এত তাড়াতাড়ি চলে এসেছে? কেন, নতুন টিচার আসলে কি তোমার কোনো সমস্যা? তাছাড়া পুরনো টিচার ছিল যে, উনি আজকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেছে, তাই তো নতুন টিচার আজকে এসেছে। আরে স্যার, আসুন আসুন। আরে ম্যাম, ব্যস্ত হওয়ার কিছু নাই তো। হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের নতুন টিচার। সবাই ভালো আছো তো? মায়া দেখ দেখ, আরে মায়ের বাচ্চা, আমাদের নতুন টিচার, মানে ওই লোকটা। হ্যাঁ নীলারে, কি হবে এখন? আমার তো মাথা ধরে গেছে, আমি তো শেষ, আমি একদম শেষ, পালাতেও পারবো না। কি পরিমাণে যে বেয়াদবি করেছি, আজকে আর রক্ষা হবে না রে। এই এক্সকিউজ মি, হ্যালো মিস মায়া, আই এম রাইট? ইজ ইয়োর নেম মিস মায়া? স্ট্যান্ড আপ। স্যার, আপনি কি ওকে চেনেন? হ্যাঁ, ওর সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, তারপর আলাপ হলো। ওকে জিজ্ঞেস করলাম তুমি কোন স্কুলে পড়ো, তোমার নাম কি। মেয়েটা খুবই সুন্দরভাবে আমাকে উত্তরগুলো দিল যে আমি গভর্নমেন্ট গার্লস স্কুলে 9-এ পড়ি। আমার নাম মায়া। কি মায়া, ঠিক বললাম তো? জি জি হ্যাঁ স্যার। ম্যাম, স্যার ঠিকই বলেছে, আমরা তো স্যারের সাথে দেখা করেছিলাম রাস্তায়, আরও উনি অনেক ভালো, অনেক ভালো। কিনে নিলাম বল। হ্যাঁ ম্যাম, মায়া ঠিকই বলেছে। ঠিক আছে, আজকের মতো তাহলে এই পর্যন্তই ক্লাস শেষ। স্টুডেন্ট সবাই থাকো।
মিস মায়া, কোথায় যাচ্ছ? দাঁড়াও, বাকি স্টুডেন্টরা সবাই একটু ক্লাসের বাইরে যাও তো, আমার একটু মায়ের সাথে কথা আছে। এই যে মায়া, ভালো আছো তো? সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি এখানে টিচার হয়ে এসেছেন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে মাফ করে দেন। এরকম ভুল আর আমি কখনো করব না। এত সহজে তো আমি তোমাকে মাফ করব না। তুমি আমার সাথে বেয়াদবি করছো। আমি তো ভাবছি তোমার মায়ের কাছে যাব। কি বলো মিস মায়া? স্যার, আপনি এরকম করতে পারেন না, কারণ দোষটা আপনার ছিল। আপনি গাড়ি নিয়ে এসে আমার ড্রেস নষ্ট করে দিয়েছেন। আমি কি আপনাকে কিছু বলেছি? আর এখন আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। এই মায়া, তুমি কান্না করছো কেন? আরে আমি তো মজা করছিলাম। চোখের পানি মুছো। পৃথিবীতে একজন ব্যক্তির কান্না আমি কখনো সহ্য করতে পারতাম না, আর সেটা হলো আমার মা। আর আজ এতদিন পর তোমার কান্না দেখে আমার কেন জানি কষ্ট হচ্ছিল। আমার সামনে আর কান্না করো না, যাও এখন। ঠিক আছে স্যার, একটা কোশ্চেন করি। আপনি তো চাইলে ম্যামের কাছে সত্যি কথা বলতে পারতেন। আপনি মিথ্যা বললেন কেন? আপনি আমাকে বাঁচালেন কেন? তোমাকে এত পাগলামি করতে হবে না। স্টুডেন্টের মতো থাকো, যাও। আজও ঠিক আছে, যাচ্ছি। পাগলি মেয়ে একটা, কিন্তু ওর জন্য আমার এত মায়া হচ্ছে কেন? ওর কান্না দেখে আমার খুব খারাপ লাগতেছিল। কি হচ্ছে এগুলো আমার সাথে? ওহ, এত ওভার থিঙ্কিং করা ঠিক হচ্ছে না। আচ্ছা মায়া, তুই অঙ্কের প্রাইভেট পড়বি না? হ্যাঁ রে নীলা, পড়বই তো। সামনে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান, তার আগেই প্রাইভেট ঠিক করতে হবে। মায়া, তাহলে চল আমরা আবির স্যারের কাছে প্রাইভেট পড়ি। উনি ছাড়া নাকি এই তল্লাটে ভালো কোনো স্যারই নেই, আর উনি নাকি অনেক ভালো করে পড়ায়। মানে ওই বেয়াদবটার কাছে? এই বলে আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। কিছুক্ষণ পর ভেবে দেখলাম আবির স্যার ছাড়া তো আর কোনো ভালো টিচারও নেই। কি আর করার, অগত্যা ওনার কাছেই পড়তে হবে। তারপর আমরা সবাই মিলে একটা প্রাইভেট ব্যাচ ঠিক করলাম। মিনিমাম 8-10 জনের মতো হবে একটা ব্যাচে। এর মধ্যে যে কয়েকদিন আমি স্কুলে গেছি, আবির স্যার শুধু ক্লাসে গিয়ে আমার দিকে মিটমিট করে হেসেছে তাকিয়ে থেকে। ব্যাপারটা আমার কাছে কেমন যেন আজব লাগতো। যাই হোক, আমাদের প্রথম প্রাইভেট ব্যাচ ঠিক হলো সকাল 7টায়। সময়টা ছিল শীতকাল, অন্ধকার কুয়াশাচ্ছন্ন সকাল। ওই দিন আমার প্রথম প্রাইভেট ছিল। আমি মাকে বললাম, মা আমি বের হলাম। এত সকালে? তার উপর এত অন্ধকার, ভয় পাবি না তো? আমি কি যাব তোর সাথে? না মা, নীলাকে নিয়ে আমি চলে যাব, ও আমার জন্য ওয়েট করছে। থাকো, টাটা। সাবধানে যাস মা, আর রাস্তায় দাঁড়াস না কোথাও কিন্তু। আচ্ছা মা। এই বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। রাস্তায় গিয়ে নীলার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, প্রায় 7-8 মিনিট। এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন নীলা আসলো না, তখন ভাবলাম হয়তো আমারই দেরি হয়ে গেছে, তাই নীলা ভেবেছে আমি চলে গিয়েছি, তাই ও মনে হয় প্রাইভেটে চলে গেছে। তারপর আমি প্রাইভেটের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। একটু ভয় করছিল, কিন্তু সকাল ছিল, সমস্যা হচ্ছিল না। শেষমেশ আমি প্রাইভেটে গিয়ে পৌঁছালাম। গিয়ে আমি তো অবাক, গিয়ে দেখি কেউ আসে নাই, শুধু স্যার এসে রুমে বসে আছে। স্যারকে দেখে রীতিমতো চমকে গিয়েছি। স্যার আপনি? শুধু আপনি এসেছেন, আর কেউ আসেনি? নীলা আসেনি? আমি আসছি মাত্র 5 মিনিট হলো, এখনো কেউ আসেনি, তুমিই প্রথম। বসো। জি স্যার, তাহলে কি আমি চলে যাব? চলে যাবা কেন? সবাই আসবে, হয়তো একটু লেট হবে। তাহলে আমি বাইরে গিয়ে দাঁড়াই? দাঁড়াও মায়া, বসো এখানে, গল্প করি।
জি স্যার, বলেন। আচ্ছা মায়া, তোমার বাসায় কে কে আছে? মা আর আমি। তোমার বাবা কোথায় থাকে? আমার বাবা নেই। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। এরপর মা আমায় নিয়ে একাই থাকে। আমার মা আর আমি দুজনই থাকি। এই পুরো দুনিয়াতে আমাদের আর কেউ নেই। স্যার, আপনার বাসায় কে কে আছে? আমি একাই, আমার কেউ নাই। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, তারপর গত 3 বছর আগে মাও ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে। ওহ সরি স্যার, আমার এই ধরনের কোশ্চেন করা উচিত হয়নি। আরে সমস্যা নাই। মায়া, তুই আমাকে রেখে চলে আসছিস কেন? তুই জানিস আমি তোর জন্য কতক্ষণ অপেক্ষা করেছিলাম? আরে নীলা, তুই কখন আসলি? আসলে আমি ভেবেছিলাম তুই চলে এসেছিস। আমাদের বাসার দেয়াল ঘড়িটা নষ্ট হয়ে গেছে, আর আমার হাত ঘড়িটাও। মাকে কতবার বলেছি ঘড়িটা কিনে দাও, কিনে দিচ্ছে না। সরি রে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যার, পড়া কি শুরু করে দিয়েছেন? আরে না, কেউ তো আসে নাই, শুধুমাত্র মায়া এসেছে। আমি আর মায়া ছাড়া কেউ আসে নাই। এই দেখো, বলতে বলতে সবাই চলে আসলো। ঠিক আছে, তাহলে পড়ানো শুরু করি। স্যার, আজকে তো অনেকক্ষণ পড়ালেন, এত পড়ালে আবার মাথায় ঢুকবে না। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আচ্ছা মায়া, যাওয়ার আগে একটু দেখা করে যেও তো। কেন স্যার, আমি কি কিছু ভুল করেছি? না না, ভুল করনি, এমনি একটু দরকারি কথা ছিল। ঠিক আছে। মায়া, তুই স্যারের সাথে কথা বল, আমি একটু বাসায় যাই। আমার খুব তাড়াতাড়ি আজকে বাসায় যেতে হবে, আর আমি স্কুলেও যেতে পারবো না। মা খালার বাড়ি যাবে তো, আমায় বাসায় থাকতে হবে। আর কালকে আমার জন্য দাঁড়াস না, কারণ আমি কালকে স্কুলে যেতে পারবো না, প্রাইভেটও পড়তে পারবো না রে। মা যতদিন না আসবে ততদিন। বাই। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাস। এটা বলে আমি স্যারের কাছে গেলাম। স্যার, আপনি কি আমাকে কিছু বলবেন? কি বলবেন? ওহ মায়া, কালকে একটু সকাল সকাল আসবা প্লিজ, মানে একটা দরকারি কথা ছিল। আসতে পারবা? এখন বলেন। এখন বললে কি হবে? এখন না, কালকে বলবো। ঠিক আছে স্যার। তারপর আমি স্যারের সাথে কথা বলে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। স্কুল শেষ করে বাড়ি আসলাম। ও, এর মধ্যে আবার স্যারের সাথে আমার দেখা হয়েছিল স্কুলে। স্যার আবারও আমাকে কালকে একটু তাড়াতাড়ি যেতে বলেছিল প্রাইভেটে। আমারও জানার খুব আগ্রহ হলো যে মানুষটা আমাকে কি বলবে। এতবার যেহেতু বলছে, তাহলে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথাই বলবে। তারপর আমি বাড়ি চলে আসলাম। রাতে ঘুমানোর আগে বারবার শুধু স্যারের কথাই ভাবছিলাম। হঠাৎ কেমন যেন একটু ভয় হলো, আর লজ্জাও কাজ করছিল, জানি না কেন। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। কিরে, আজ কি যাবি না প্রাইভেটে? ওঠ মায়া। কিরে মা, ওঠ। দাঁড়াও মা, উঠছি। হা, ওহ মা, আরো একটু আগে ডাকবা না? সরো সরো। ইস, মনে হয় লেট হয়ে গেল রে। আমি তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা হলাম। ওখানে পৌঁছে দেখি স্যার বসে আছে। আজও কুয়াশা অনেক। স্যার আমার কাছে এগিয়ে আসলো। স্যার, কি বলবেন আমায়? আর আপনাকে এমন দেখাচ্ছে কেন? এত শীত, আপনি ঘামছেন কেন? ঠিক আছেন আপনি? মায়া, এই গিফটটা রাখো, আমি ঠিক নাই। কি এটা স্যার? আর কি হয়েছে আপনার? মায়া, আমি জানি তুমি আমার থেকে অনেক ছোট। তুমি আমার কথাটা কিভাবে নিবা তা আমি জানি না, কিন্তু মায়া, প্রথম যেদিন তোমাকে দেখেছি সেই দিন থেকেই তোমাকে ভালো লেগে গেছে। এমন কোনো দিন নাই যে তোমার কথা ভাবি নাই। আপনি সব কি বলছেন স্যার? মানুষ শুনলে কি বলবে?
আর তাছাড়া আমি কখনো এগুলো করতে পারবো না। এগুলো বলে আমি রুম থেকে বের হয়ে আসব, এমন সময় স্যার আমাকে পেছন থেকে হাত ধরে টেনে ধরলো। আমি লজ্জায় ভয়ে স্তব্ধ হয়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখি স্যার আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার কেমন যেন স্যারের চোখের দিকে তাকিয়ে অদ্ভুত এক মায়া হলো। আগে কখনো স্যারকে এরকম দেখিনি, তবে প্রচণ্ড ভয় কাজ করছিল। আমার তাকে কি বলা উচিত? আমি কি চলে যাব নাকি এখানে দাঁড়াবো? সত্যি বলতে আমার যেতে ইচ্ছে করছিল না। মনে হয় আমিও ওনাকে পছন্দ করি, এমনই ফিল হচ্ছিল। আমি ওটা ভাবছিলাম, হঠাৎ স্যার আমার হাত ধরে টেনে আমাকে জড়িয়ে ধরলো। আমার পুরো শরীরে শিউরে উঠল। স্যার, কি করছেন এটা আপনি? প্লিজ আমাকে ছাড়ুন, আশেপাশে কেউ দেখে ফেললে অনেক বড় অসুবিধা হয়ে যাবে। প্লিজ মায়া, আমাকে এভাবে থাকতে দাও। এই পৃথিবীতে আমার কেউ নাই। এত বছর পর আমি কাউকে আপন করে পেয়েছি, আর আমি তোমাকে হারাতে চাই না। মায়া, আই রিয়েলি লাভ ইউ। আমি আর স্যারকে কিছু বললাম না। আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর স্যার আমার কপালে একটা চুমু দিল, তারপর আমাকে ছেড়ে দিল। ওই দিন আর আমি প্রাইভেটেও যাইনি, স্কুলেও যাইনি, সোজা বাড়ি চলে এসেছি। হঠাৎ করেই গায়ে অনেক জ্বর, হয়তো ভয়ে, জানি না কেন। মা বলতে লাগলো কুয়াশার মধ্যে প্রাইভেটে গিয়ে নাকি আমার জ্বর বেঁধেছে। আমি মায়ের কথার কোনো জবাব দেইনি। পরদিন রাতে অনেক সাহস সঞ্চয় করে গিফটের প্যাকেটটা খুললাম। খুলে দেখি একটা অনেক সুন্দর ঘড়ি। মনে মনে অনেক খুশি হলাম, আর ভয়ও হলো, যদি মা দেখে নেয় কি জবাব দিব। যাই হোক, জ্বর আসাতে আমি 2 দিন স্কুলে যেতে পারিনি। অবশ্য 2 দিন পর আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান। 2 দিন পর স্কুলে গেলাম নীলার সাথে। নীলারা সবাই অনেক সুন্দর করে সেজেছে, আমি তো সাজিনি। ওই যে প্রথমেই বললাম আমি বোরখা পরি। অনেক গান বাজছিল, সবাই অনেক নাচানাচি, অনেক মজা করছিল। এক পর্যায়ে নীলা আর আমার কিছু বান্ধবী মিলে আমাকে জোর জবরদস্তি স্টেজের দিকে নিয়ে যেতে লাগলো। আমি কোনোভাবেই যাব না। একবার সাইডে তাকিয়ে দেখি স্যার আমার দিকে তাকিয়ে আছে। এভাবে জোরাজোরি করতে করতে আমার হেজাবই নষ্ট হয়ে গেল, বলতে গেলে এক পর্যায়ে খুলেই গেল। সবাই স্টেজের ওখানে ছিল। আমি দৌড়ে ক্লাসরুমে ঢুকলাম। রুমটা অনেক ফাঁকা ছিল, কারণ সবাই তো স্টেজের ওখানে। আমি আমার হিজাবটা তাড়াহুড়ো করে ঠিক করছিলাম। এমন সময় পেছন থেকে আমাকে কে যেন জড়িয়ে ধরলো। আমি এত ভয় পেয়েছি, চিৎকার করতে যাব। এমন সময় পেছনে তাকিয়ে দেখি স্যার। আমি কিছু বলার আগেই আমায় দেয়ালে লাগিয়ে আমার ঠোঁটে চুমু দিয়ে দিল। আমি এই প্রথম কারো ছোঁয়া পেয়েছি। আমি আমার আবেগ কন্ট্রোল করতে না পেরে স্যারকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এভাবে কিছুক্ষণ কাটার পর আমি স্যারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। জানি না, নিজের ভেতরটাতে খুব খারাপ লাগা কাজ করছিল। আই এম সরি মায়া, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তুমি এত সুন্দর, পরীর মতো, আর এলোমেলোভাবে তোমাকে আরও বেশি সুন্দর লাগছিল। মায়া, আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমি দৌড়ে রুম থেকে বের হয়ে আসলাম। এরপর সোজা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমি অনেকক্ষণ কান্না করেছি, জানি না কেন। মনে হয় আমিও আবির স্যারকে ভালোবেসে ফেলেছি। জীবনে প্রথম কারো ছোঁয়া পেয়েছি। আমার ফিলিংসটা আমি কাউকে বোঝাতে পারছি না। কি রে মা, মায়া, আজকে স্কুলে যাবি না? কালকে স্কুল থেকে এসে অবধি মনমরা হয়ে আছিস। কেউ কি কিছু বলেছে? না মা, কেউ কিছু বলেনি। আর হ্যাঁ, আমি স্কুলে যাব না। কেন রে মা, কি হয়েছে? আর যাবি না কেন? ওঠ আর স্কুলে যাওয়ার জন্য রেডি হ। মা,
আমি না তোমাকে বলেছি আমি স্কুলে যাব না, তারপরে তুমি কেন আমাকে স্কুলে যাওয়ার জন্য জোর করছো? তারপর আমি আর ওই দিন স্কুলে যাইনি। পরের দিন স্যার হঠাৎ আমাদের বাসায়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আন্টি, আমি মায়ার স্কুল টিচার। মায়া কোথায়? ও আচ্ছা, আরে বাবা আগে বলবা না, বসো বসো। আসলে মায়া আজকে স্কুলে যাবে না বলে জিদ ধরেছে, আগে কখনো এমন করেনি। ঠিক আছে আন্টি, মায়ের সাথে পরে দেখা করতেছি। আপনার সাথে আমার কিছু কথা আছে। দেখুন আন্টি, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, আর মানুষ সমাজ এগুলোর ভয় আমি করি না। আসলে আন্টি, আমি মায়াকে পছন্দ করি, ওকে আমি বিয়ে করতে চাই। আমার বাবা মা দুনিয়াতে কেউ বেঁচে নাই, থাকলে হয়তো তারা এই প্রস্তাবটা নিয়ে আসতো। প্লিজ আন্টি, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি মায়াকে খুব পছন্দ করি, ওকে আমার হাতে তুলে দেন প্লিজ। আরে আরে বাবা, কি বলছো তুমি? তুমি আমার মেয়েকে বিয়ে করবা? এটা তো আমার অনেক বড় ভাগ্য। কিন্তু বাবা, আমার মেয়ে তো অনেক ছোট। আমি জানি আন্টি, ও অনেকটাই ছোট, কিন্তু ওকে আমি মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখো বাবা, আমার মেয়েকে আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছি। ও ক্লাস 5-এ থাকতে ওর বাবা মারা যায়, তারপর থেকে আমিই ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি কোনোভাবেই চাই না আমার মেয়েটা কষ্ট পাক। একটু সুখে রাখতে পারো যদি আমার মেয়েকে, তাহলেই আমার কোনো আপত্তি নেই। তাছাড়া আমার মেয়েটা ছোট, আমি ভাবছি ওকে আমি বিয়ে দিব কিনা। অবশ্য এখন ছোট মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। আজকালকার যে যুগ জামানা পড়েছে, বিয়ে দিয়ে দেওয়াই শ্রেয়। মা, কে এসেছে? তুমি কার সাথে কথা বলছো? স্যার, আপনি কখন এসেছেন? মায়া, মা এখানে আয়, আমার পাশে বস। তোর সাথে আমার কিছু কথা আছে, আমি সরাসরি কথা বলি। দেখ মায়া, তোকে কখনো না কখনো আমার বিয়ে দিতেই হতো। আমি চাই তোর স্যারের সাথে তোর বিয়েটা হোক। তোর স্যার খুবই ভালো মানুষ। তোর কি মত? তুমি যেটা ভালো ভাবো সেটাই করো। আলহামদুলিল্লাহ, তার মানে মায়া তুমি এই বিয়েতে রাজি? আমি খুব দ্রুতই বিয়ের ব্যবস্থা করতে চাই। মা, আমি রুমে গেলাম। তারপর আমি রুমে চলে গেলাম। আবির মায়ের সাথে অনেকক্ষণ কথা বলতে থাকলো। তারপর খুব তাড়াতাড়ি আমাদের দুজনকে বিয়ে দিয়ে দিল। মাকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, তবুও আসতে হবে। তারপর আমি প্রথম আবিরদের বাসায় পা রাখলাম। এটা আপনাদের বাসা? বাসায় কেউ থাকে না? তোমাকে তো আগেই বলছিলাম আমার এই পৃথিবীতে কেউ নাই, আর এখন তুমি চলে আসছো। তুমি এই রাজ্যের রানী, তুমি আমার পুরোটা পৃথিবী। তুমি যেভাবে চলবা আমিও ঠিক সেভাবেই চলবো। আচ্ছা তাই? আপনি অনেক গোছালো। একটা ছেলে মানুষ হয়ে বাসায় এত সুন্দর গুছিয়ে রেখেছেন। তারপর আবির আমাকে ওর রুমে নিয়ে গেল। স্যার, আপনার রুমটা অনেক সুন্দর। আমি কি এখনো তোমার স্যার? আবির বলে ডাকবা আর তুমি করে বলবা। আমি স্যার বলেই ডাকবো। তারপর আবির আমার মুখে এই কথাটা শুনে আরো একটু কাছাকাছি আসলো। আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল। আমি আস্তে করে একটু ঢোক গিলে নিলাম। তারপর আমি জানি না, ওর চোখে আমার প্রতি কেমন যেন একটা নেশা অনুভব করলাম। ইচ্ছা করছিল ওর শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে দেই। আমি এটা ভাবতে ভাবতেই আমার ঠোঁটেও চুমু দিয়ে দিল। আবির, কি করছো তুমি? তোমাকে আদর করছি, এই দিনের অপেক্ষায় তো আমি ছিলাম।
এত রাগী মেয়ে আজকে এত চুপচাপ হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে? আবির, আমি খুব ভয় পাচ্ছি। আমি এটা বলতে বলতে আবির আমাকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল। আমি ওর বুকে মুখ গুজলাম। আমি খুব লজ্জা পাচ্ছিলাম। আমার মাথাটা উঁচু করে বলল, আজকে তোমাকে অনেক ভালোবাসবো, তোমাকে অনেক ভালোবাসা দিব। এটা বলে ও আমার ঘাড়ে গলায় চুমু দিতে লাগলো। আমি ওর মুখটা হাত দিয়ে চেপে ধরে ওর কানের পাশে ফিসফিস করে বললাম, আবির, আমাকে সারা জীবন এভাবে ভালোবাসবা তো? আমাকে ছেড়ে যাবে না তো? না, কোনোদিনও না। তোমাকে আমি বুকের মধ্যে রেখে দিব। এভাবে চলতে থাকলো আমাদের নতুন জীবন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।